নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকের আমাদের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশরীরী। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আর সকলের বিবৃতি শেষ হইলে শৈলেনের উপর তাগাদা হইল। এবার এ বিষয়ে তোমার কি অভিজ্ঞতা আছে একটু বলো। শৈলেন বলিল, আমায় বরং তোমরা ছেড়েই দাও। সুধেন প্রশ্ন করিল, কেন? শৈলেন বলিল, আরে বাবা, আমি যদি কিছু বলতে যাই তোমরা তার মধ্যে নিশ্চয়ই কোনো গল্পের প্লট আছে মনে করে বসো, ফলে এমন একটা সন্দেহের সঙ্গে প্রত্যেক কথাটি শোনো তোমরা যে আমি বলে কোনো আরামই পাই না। কোথায় ভরা বিশ্বাসে মন দিয়ে শুনবে, তা না কেবল আমার প্লটের ফাঁকি ধরে ফেলবার চেষ্টা। হ্যাঁ, যখন সত্যি কোনো গল্প হাঁকড়াই তখন এটা সহ্য করা যায়, কিন্তু যখন ব্যক্তিগত নিজের অভিজ্ঞতার বর্ণনা করছি তখনও যদি। তারাপদ বলিল, এতে অভিমানের কিছু নেই, এ তোমাদের প্রায়শ্চিত্ত। তোমরা লেখকেরা সামান্য অভিজ্ঞতাকেও ঘুরিয়ে ফিরিয়ে সচেতন, অচেতন, অবচেতন নানা রকম জিনিসের দোহাই দিয়ে এমন একটা জিনিসে দাঁড় করাও যে তোমরা যে কখনো সত্যের যথাযথ রূপ বজায় রাখবে এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সুধেন বলিল, ও বেচারাদের মুশকিল আছে। সত্যের যথাযথ রূপ বজায় রাখলে ওদের পেট চলে না। তোমরা রস চাও, সত্য কথায় যা রস আছে নাকি? যুধিষ্ঠির সমস্ত জীবন আগাগোড়া দেখলে শুধুমাত্র একটিবার রস বা রসিকতার সন্ধান মিলবে, ওই যখন তিনি ইতিগজ বলেছিলেন। অবশ্য কখনো রসের অপব্যয় করেননি বলে রসিকতাটা একটু মারাত্মক রকম হয়ে জমে উঠেছিল। যাকে নাও শৈলেন, এই চমৎকার রাত্রির উপযোগী একটা গল্প ভাঁদো তো দেখি। ব্যক্তিগত অভিজ্ঞতা হলে ভালো, গালগপ্প হলে আরও ভালো। এই ভুতুড়ে রাত্রির রুদ্র রসে আমরা একটু ডুবে থাকতে চাই। সুধেন র্যাপারটা ভালো করিয়া গায়ে জড়াইয়া গুটাইয়া শুটাইয়া বসিল। শৈলেন বলিল, না, মিথ্যাবাদী বলে ক্রমেই যেরকম বদনাম হয়ে যাচ্ছে, সত্যিকারের অভিজ্ঞতাই তাহলে একটা বলি। সুধেন বলিল, আমার গা শিউরনো চাই, কিন্তু সেই জন্য আমি গা আর মন দুটোকেই মুড়ি দিয়ে তৈর হয়ে বসেছি। শৈলেন বলিল, যাতে আমার সমস্ত শরীর আষাঢ় করে সংজ্ঞালোপ করে দিয়েছিল, তাতে তোমার গায়ে একটু কাঁটা জাগাতে পারবে না, এত বড় বীর তোমায় আমি মনে করি না। একটু চুপচাপ গেল। অলৌকিক গল্পের উপক্রমণিকা হইতেছে মৌনতা। গল্প বলিবার বা শুনিবার আগে লোকে যেন অনুভব করে সে একটা নিষিদ্ধ জগতে প্রবেশ করিতেছে। চকিত হইয়া একটু থমকাইয়া দাঁড়ায়। শৈলেন দূর ভবিষ্যতে কোথায় যেন একটু চাহিয়া রহিল, তারপর ধীরে ধীরে আরম্ভ করিল, ব্যাপারটা ঘটে ছোটনাগপুর সাইডের একটা জায়গায়, একটা ডাক বাংলোয়। জায়গাটার নাম আর খুলে বললাম না। এই রাঁচি থেকে বেরিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, তারই একটা ডাক বাংলোর কথা বলছি। আমার তখন 3 বছরের জন্য বনবাস। ফরেস্ট রেঞ্জার্সের চাকরি নিয়েছি, একটা জঙ্গলের চার্জ নিতে হবে। মোটর বাসে চলেছি, শীতের সময়, বেলা প্রায় 4টের সময় দিন মলিন হয়ে এলো। দূরে আকাশের কোলে এমুড়ো ওমুড়ো একটা লম্বা পাহাড়ের রেখা আমাদের মোটর এগোবার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠতে লাগলো, যেন বিরাট কায় কি একটা এতক্ষণ শুয়েছিল। আমাদের এগোতে দেখে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে উঠেছে। ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে হবে আমাদের। ভয়, আগ্রহ, বিস্ময়ের সঙ্গে সঙ্গে বেশ একটা কৌতুক বোধ করছিলাম।
প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পাহাড়ের নিচে পৌঁছে আঁকাবাঁকা পথ বেয়ে উঠতে আরম্ভ করলাম। যখন প্রায় শিখর দেশে পৌঁছেছি, মোটর গেল বিগড়ে। সরাতে দেরি হবে, রাত্রি হয়ে যাবে। সন্ধে পাহাড়ের শোভা দেখবার জন্য আমি মোটর থেকে নেমে খানিকটা তফাতে একটা পাহাড়ের চাঁইয়ের উপর গিয়ে দাঁড়ালাম। পেছনে রয়েছে একটা খাড়া শিখর, আর সামনে গভীর খাত খুব গাঢ় হয়ে আসতে লাগলো। একটা অস্বস্তিকর অনুভূতি মনটার উপর জেঁকে বসতে লাগলো। চারিদিকে পাহাড়ের ঢেউ, নিস্পন্দ, নিস্তব্ধ, রহস্যময়। এত বড় একটা বিরাট ব্যাপারের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র আর অসহায় বলে মনে হতে লাগলো। কি যে একটা সন্ত্রস্ত ভাব! যদি পাহাড়ের উপর কোনো সান্ধ্য রাত্রি না কাটিয়ে থাকো, তাহলে বুঝতে পারবে না। অন্ধকার ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো যে সেই বিরাটকায় জীবটা খানিক আগে আমাদের দেখে জেগে উঠেছিল, তারই গর্ভে আস্তে আস্তে জীর্ণ হয়ে চলেছি। এই আতঙ্কের মধ্যে যখন মগ্ন রয়েছি, হঠাৎ ডান দিকের আগুনের ভাটার মতো প্রকাণ্ড দুটো চোখ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে রক্তলুব্ধ জন্তুর গর্জনের মতো এমন একটা উৎকট আওয়াজ চারিদিকে কাঁপিয়ে উঠল যে আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন বিদ্যুৎ খেলে গেল। আমি পাথরের উপর থেকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। সুধেন একটু উৎসুকভাবে প্রশ্ন করিল, ভাটার মতো চোখ নিয়ে চিৎকার করে উঠল? তোমার কল্পনার অজগর বাস্তব হয়ে পড়ল নাকি? শৈলেন একটু হাসিয়া বলিল, আরে না না, শোনো না, তক্ষুনি নিজের কাছেই লজ্জিত হয়ে পড়লাম। ব্যাপারটা আসলে এই যে মোটর তৈর হয়েছে, ইলেকট্রিক হর্ন দিয়ে হেডলাইট জ্বলেছে, সামনের একটা পাথরের গায়ে তার আলো ঠিকরে পড়েছে। হাসি পেল, ভয় এমন তন্ময় করে সব ভুলিয়ে দেয়, এক্ষুনি যে কোনো অতলে তলিয়ে যেতাম। যাই হোক, মোটরে এসে বসলাম। পাহাড়ের পথ দুই চক্ষু দিয়ে খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে মোটর নামতে লাগলো। কেন জানি না, ওই যে সন্ধ্যায় কেমন একটা অহেতুক ভয়ের ছাপ মনের ওপর পড়ল, কোনো মতেই যেন তা কাটতে চায় না। আমার যে আজকের রাত্রিটা একলা একটা বাংলোয় কাটাতে হবে, এই চিন্তাটা আমায় পীড়া দিতে লাগলো। বরাবরই কেমন যেন অন্যমনস্ক আর মনমরা হয়ে রইলাম। বিপদের উপর বিপদ। মোটর আরেকবার ব্যাগরা দিল। আরও প্রায় কোয়ার্টার তিনেক গেল। পাহাড় থেকে যখন নামলুম তখন দিব্যি রাত হয়ে গেছে। যখন ডাকবাংলোর সামনে পৌঁছালাম, কবজি উল্টে হাত ঘড়িতে দেখি 9:30। শীতের 9:30কে গভীর রাত্রি বলা চলে। সে নিশুতি আবেষ্টনীর মধ্যে প্রায় দুপুর রাতের সামিল। ড্রাইভার কয়েকবার ঘন ঘন হর্ন দিলে কোনো সাড়া নেই। ড্রাইভার বললে, সাবজি, মোটর প্রায় ঘন্টা চারেক লেট হয়ে গেল তো। কিপার গ্রামে চলে গেছে নিশ্চয়। অবশ্য যাওয়া ব্যাটার উচিত হয়নি। ওর ডিউটি হচ্ছে মোটর যাওয়া নিয়ে তারপর বাড়ি যাওয়া। কোনো লোকে না মানলে আর কি করা যাবে। যাই হোক, খাতির করে আমার বাক্স, বিছানার গাঁটরি আর সুটকেসটা ডাকবাংলোর বারান্দায় এনে রেখে দিলে। বললে, আপনার টর্চ রয়েছেই, একটু দূরেই গ্রাম, সেখানে গেলেই তারা কিপারকে ডেকে দেবে। কিন্তু বাবু। কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। প্রশ্ন করলাম, কি হয়েছে? এই সময় মোটর থেকে তাগাদার হর্ন বেজে উঠল। না না, কিছু না, মানে এখানকার যে কিপার। আবার তাগাদা হওয়ায় তাড়াতাড়ি চলে যেতে যেতে বললে, একলা মানুষ, তা ভয় পাবার কিছু নেই এমন, কিন্তু। কিছু বলতেও পারলাম না।
প্রায় ঘন্টা 3-4 লেট হয়ে যাচ্ছে, তাই নিজে হতেই একটু খাতির করলে। কিন্তু আর বলবারই বা কি ছিল। মোটরটা চলে গেল। যতক্ষণ তার একটু আওয়াজ শোনা গেল আমি কান পেতে রইলাম। একবার একটা শেষ হর্নের পর একেবারে নিঃশব্দ হয়ে গেল, যেমন দপ করে একবার জ্বলে উঠে প্রদীপ নেবে। আওয়াজটাও ঠিক সেই রকম একটা আর্তনাদ করে যেন নিভে গেল। নির্জন বাড়িটার বারান্দায় আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা চারিদিকে পরিষ্কার, বেশ খানিকটা পর্যন্ত দেখা যায়। দৃষ্টির সীমার বাইরে নিবিড় অন্ধকার। ডান দিকটায় অন্ধকার যেন আরো এক পোঁচ ঘন, যেটা পেরিয়ে এলাম সেই পাহাড়টা আর কি। বেশ গুছিয়ে ভাবতে পারছি না। টর্চটা জেলে গ্রামের দিকে ঠিক যাই তো হয়তো পাশেই পাবো। যদি ভুল দিকে পা বাড়াই তো বোধহয় এমন 2-4 মাইলও গিয়েও মানুষের চিহ্ন পাবো না। দেখে তো আসছি সমস্ত দিন, নিতান্ত বিরল বসতি দেশ। রক্ষকটা সম্বন্ধে ড্রাইভার কি বলতে চাইছিল, থেমেই বা গেল কেন? যাই হোক, কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে করে পা বাড়াবো। পায়ের পিছন দিকটায় একটা লম্বা ভিজে টানে আচমকা শিউরে উঠলাম। ফিরে দেখি একটা খুব বড় কালো কুকুর। তাড়াতে গিয়ে আরো শিউরে উঠলাম। হঠাৎ মানুষের আওয়াজ শুনে, কাছেই বারান্দার কোণের কাছটায়। কুকুরের খটকাটা সামলাতে না সামলাতেই হঠাৎ এটা কানে যাওয়ায় একটু অভিভূত হয়ে উঠেছি। এমন সময় কুকুরকে শাসাতে শাসাতে একটা লোক অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো। সামনে এসে সেলাম করে বললে, কিছু বলবেন না হুজুর, মোটরে আজ আপনাদের খুব দেরি হয়ে গেল। কিছু দুর্ঘটনা হয়েছিল নাকি? লোকটার খুব বয়স হয়েছে বলে মনে হলো, আর আশ্চর্য রকম রোগা। এত রোগা যে চলছে তা মাটিতে পায়ের আওয়াজটুকুও হচ্ছে না যেন। গায়ে প্রায় আপদমস্তক মুড়ি দেওয়া একটা সাদা কম্বল। আঙুলগুলো এত শীর্ণ আর অস্থিসার যে মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। মোটর ছাড়ার পর থেকে যে একটা কেমন ছমছমে ভাব মনে লেগেছিল, মানুষ দেখে সেটা যাওয়া উচিত ছিল। কিন্তু সত্যি বলতে কি, যাওয়া তো দূরের কথা, বরং একটু বেশি বেড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর দেওয়াই হলো না বলা ঠিক। তাকে আর চোখে একটু ভালো করে দেখবার চেষ্টা করলাম। তারপর বললাম, চাবিটা খোলো। এই যে খুলি। বলে আমার আর দৌড়ের মাঝখানটায় আমার দিকে পেছন করে দাঁড়ালো, আর ঝুঁকে যেন কোমরের চাবিটা তালায় লাগিয়ে দিয়ে তালাটা খুলে ফেললে। দরজা দুটো ভেতরের দিকে ঠেলে দিয়ে বললে, যান, আমি বাক্স বিছানা নিয়ে আসছি ভেতরে। তালা খুলল বটে, কিন্তু আমার যেন মনে হলো কোনো শব্দ হলো না। যা হোক, অতটা গ্রাহ্য না করে আমি বললাম, তবেই হয়েছে, ছাড়ো, তোমার যেমন সবল দেখছি আমি। লোকটা অদ্ভুতভাবে হেসে উঠল। আমায় কথাটা বলেই বারান্দায় মোটগুলোর দিকে চলে গিয়েছিল বলে ওর মুখটা দেখতে পেলাম না বটে, তবে হাসির আওয়াজটা কানে একটু নতুন ধরনের ঠেকল, যেন মুক্ত মাঠের উপর দিয়ে যে একটা কনকনে হাওয়া হু হু করে বয়ে যাচ্ছে
তারই একটা ঝলক ঘরের মধ্যে ঢুকে তরঙ্গিত হয়ে আবার কোন পথে বেরিয়ে গেল। হাসি, কিন্তু ওই হাওয়ার মতোই সুরহীন আর কনকনে। আমার হাড় পর্যন্ত হিম হয়ে গেল। ভয়ের এত সামনাসামনি কখনো হয়নি, কিন্তু নিরুপায়। আর নিরুপায় বলেই জবরদস্তি একটা ধারণা মনের মধ্যে বদ্ধমূল করবার চেষ্টা করলাম। না, নিশ্চয়ই মানুষ। নিজের মনকে ধিক্কার দেওয়ারও চেষ্টা করলাম। আরে দেখো তো, কথা কইলে এক ঝুড়ি মোট আনতেও গেল, আর মানুষ নয়। টর্চটা জেলে ঘরে ঢুকে একবার দেখে নিলাম। বেশ বড় ঘরটা। টর্চ ফেলতে আলোটা সামনের একটা খোলা দরজার মধ্যে দিয়ে ভেতরের দিকে আর একটা দেওয়ালের ওপর গিয়ে পড়ল। অর্থাৎ এই ঘরের লাগোয়া আর একটা ঘর আছে, ছোট বলেই মনে হলো। বাক্স বিছানা আনার কোনো শব্দ না পেয়ে ফিরে টর্চ ফেলে দেখতে যাব, দেখি সবগুলি বাক্স ঠিক পেছনে জড়ো করে রাখা হয়েছে। সুধেন, কিরকম লাগছে? ডাক শুনিয়া সুধেন একটু চমকিয়া উঠিল, একেবারে আবিষ্ট হইয়া গিয়াছিল আর কি। সামলাইয়া লইয়া বলিল, বেশ, মানে এত হাতের কাছে যে ভূতকে পাবো কল্পনাও করতে পারিনি। আর এত স্পষ্ট ভূত যে বেশ বুঝতে পারা যাচ্ছে কোনো সাহিত্যিক গল্পের অবতারণা করেনি। তারাপদ তাহার মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, হয়তো একটা গাঁজাখড়ি আরম্ভ করেছে, তা সে বরং ভালো। তুমি দুঃখ করছিলে বটে, কিন্তু তোমাদের সাহিত্যিক গল্পে সর্বদাই যেন একটা ধুকপুকানি লেগে থাকে। হয়তো যা ভাবছি তা নয়, হয়তো যা হবে মনে করছি ঠিক তার উল্টোটা হয়ে বসবে। হয়তো ঠিক করে রেখেছি এইবার বিয়ে হবে, দেখা গেল দুজনের একেবারে মুখ দেখা দেখি বন্ধ। যাকে নাও নাও, বেশ বৃষ্টিটা জমে এসেছে। সেই সেই অত্যন্ত রোগা বুড়োটি নিঃশব্দে অবলীলাক্রমে সেই অত্যন্ত ভারী মোটগুলি এনে তোমার পিছনে জড়ো করলো। তারপর তারপর শৈলেন বলিল, জিনিসটা বোধহয় গাঁজাখুরির মতো শোনাচ্ছে, কিন্তু কিন্তু আমায় বিশ্বাস করো, যা প্রত্যক্ষ দেখেছিলাম আর নিজের কানে যা শুনেছিলাম মাত্র তাই তোমাদের বলে যাচ্ছি। আমি একটা কথা গোড়াতেই বলে রেখেছি, লুকাইনি। অর্থাৎ সেদিন সন্ধে থেকেই কেমন একটা থমথমে ভাব আমার মন আধিপত্য বিস্তার করেছিল। পাহাড়ের উপরের সেই গম্ভীর স্তম্ভিত ভাব, তারপর সেই জনহীন বাংলোতে সেইভাবে একলা পরিত্যক্ত হওয়া, তারপর সেই কালো কুকুরটা নিঃশব্দে এসে পা চেটে দেওয়া, তারপর আচমকা সেই শীর্ণ লোকটার অন্ধকারের মধ্যে থেকে আবির্ভাব, সব মিলিয়ে ধারাবাহিকভাবে আমার আতঙ্কটা পুষ্ট করে যাচ্ছিল। এরই মধ্যে আবার লোকটাকে পেয়ে একাধবার একটু সাহসের মতো হয়েছিল বোধহয়, কিন্তু সে ভাবটা স্থায়ী হতে পেল না। হয়তো জিনিসগুলো আনতে রাখতে শব্দ হয়েছিল। প্রেত ইথার জাতীয় বটে, কিন্তু সে যা স্পর্শ করবে তাও যে লঘু হয়ে যাবে এমন কথা তো কোথাও শুনিনি। কিন্তু অন্যমনস্ক থাকার দরুনই হোক বা যে জন্যই হোক, ঘুরে জিনিসগুলোর উপর নজর পড়তেই মনে হলো, কই শব্দ তো শুনলাম না। আচ্ছা, একটা কথা বলিনি, লোকটাকে, আমি লোকটাই বলি তো, সে কিন্তু সঙ্গে কোনো আলো আনেনি। যাই হোক, তো 3-4টে জিনিস এলো, দিব্যি ওজন দুরস্ত, অথচ একটুও শব্দ কানে এলো না। আর এসে পড়লেও যেন ফিরে না দেখতেই একটা বিশ্রী খটকা লাগলো। কি বলতে চেয়েছিল লোকটার সম্বন্ধে? এই নয় তো যে সে নিজে দূরে থাকার দরুন সবসময় আসতে পারে না, আর
সেই ফাঁকতালে চিন্তার মাঝখানেই সমস্ত শরীরটা আমার শিউরে উঠল। আবার তখনই সে ভাবটা কেটে গেল, কেননা কড়া টর্চের আলোয় স্পষ্ট দেখছি একটা মানুষ ঘরের মধ্যে চলাফেরা করছে। এই শুনলাম কথা কইলে, স্বরটা একটু চাপা, কিন্তু নাকি নয়। এ অবস্থায় সন্দেহ আবার বেশিক্ষণ স্থায়ী হয় না। মনটাকে আবার ধাতস্থ করে নিলাম। বললাম, বিছানাটা ফেলো দেখিনি। আচ্ছা, আগে আলোটা জেলে ফেলো। কোথায় আলোটা? টর্চ আর কতক্ষণ জেলে রাখবো? জেলে রাখা মানেই তো পয়সা পোড়ানো। আলাপটা সহজ করে ফেলবার জন্য এইটুকু রসিকতাও করেছিলাম। লোকটা সেই রকম অদ্ভুত করে হেসে উঠল, বললে, না না, টর্চার আপনাকে বেশিক্ষণ জেলে রাখতে হবে না বাবু, আপনি এখানে বসুন। প্রায় সঙ্গে সঙ্গেই একটা মজা হলো। টর্চের চাবিটা টিপে ধরে টর্চটা জেলে রেখেছিলাম। আঙুলটা একটু আলগা হয়ে গিয়ে টর্চটা নিভে গেল। আলগাভাবে ধরে রাখলে এই স্প্রিংওয়ালা টর্চের হয় এরকম, কিন্তু ক্ষেত্রে সেটা আর জ্বলল না, ফিউজ হয়ে গেল। বললাম, টর্চটা খারাপ হয়ে গেল রে। এত কড়া একটা আলো নেবায় আরো অন্ধকার হয়ে গেছে। কাউকে দেখতেও পেলাম না, কোনো উত্তরও পেলাম না। টর্চটা হঠাৎ করে ফিউজ হয়ে যাওয়াটা খেয়ালের মধ্যে আনিনি। ওরকম কয়েকবার হয়েছে, কিন্তু উত্তর না পেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। হাত দুয়েকের মধ্যে এই লোকটা ছিল, অথচ উত্তর নেই কেন? একবার মনে হলো হাতটা চালাই দেখি ঠেকে কিনা কারুর গায়ে, কিন্তু কেন বলতে পারি না, সাহস হলো না সেটা পরীক্ষা করতে। নিজের গলার আওয়াজে নিজের ভয়টা ভাঙবার জন্য একটু জোর আওয়াজে প্রশ্ন করলাম, কোথায় গেলে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছে। বুঝতে পারছি শরীরটা ঝিমঝিম করে আসছে। মরিয়া হয়ে আরো জোরে বললাম, আরে গেলে কোথায়? তোমার যে আলো আনতে বললাম, শুনছো? কোথায়? হঠাৎ থেমে যেতে হলো। আমার নিজের কথার প্রতিধ্বনিতে ঘরটা এমন বোঝাই হয়ে গেল যে মনে হলো অন্ধকার ঘরটায় কাদের মেলা বসে গেছে। আমার ভয়ে অতি সজাগ কানে শোনালো যেন ঘরের চারিদিকে শত কণ্ঠে কারা আমারই কথার ব্যঙ্গ প্রতিধ্বনি করে বলছে, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? অনুভব করছি মাথার চুলগুলো যেন কদম ফুলের মতো খাড়া হয়ে উঠেছে। কি যে করব বুঝতে না পেরে আষাঢ় হয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর পাশে নজর পড়তে মনে পড়ল দরজাটা খোলা আছে। একটা চিৎকার করে ছুটে বেরোতে যাব, দেখি সামনের দেওয়ালে একটি অস্পষ্ট আলো পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই লণ্ঠন হাতে পাশের ঘর থেকে লোকটা বেরিয়ে এলো। পাশে জমাট বাঁধা এক খাবলা অন্ধকারের মতো সেই কুকুরটা। ময়লা চিমনি, তেলচটা খারাপ নিশ্চয়ই। খানিকটা ধোঁয়ার নিচে একটা মিটমিটে শিখা জ্বলছে। গাছের শেকড় যেমন মাটিতে আঁকড়ে থাকে, সেই রকম ভাবে লিকলিকে কালো কালো আঙুল দিয়ে লোকটা লণ্ঠনের হাতলটা লেপটে ধরেছে। অস্পষ্ট আলো তার কোটরগত চোখে উঁচু চোয়ালের হাড়ের উপর পড়ে উদ্ভট দেখাচ্ছে। কিন্তু তা দেখাক, রোগা মানুষ, উপায় কি? যা হোক, ভূত তো নয়, ভূত তো আর আলো জেলে আনবে না। একটু অপ্রতিভ হয়ে বললাম, তাই বলি, তুমি বুঝি আলো জ্বালতে গিয়েছিলে? হ্যাঁ,
আলোটা জেলে নিয়ে এলাম। এবার আপনার বিছানাটা করে দিই। বাবু, আপনি খাবেনটা কি? বললাম, সেজন্য ভাবনা নেই, টিফিন ক্যারিয়ারে আমার খাবার আছে, তুমি শুধু বিছানাটা করে দাও। কই, আপনার টিফিন ক্যারিয়ার তো দেখলাম না। সে কি? বলে ফিরে মোটগুলো দেখতেই চক্ষু স্থির। টিফিন ক্যারিয়ারটা সত্যিই নেই। বিমূঢ়ভাবে একটু তার মুখের দিকে চেয়ে থাকলাম। সরালে নাকি খাবার শুদ্ধ ক্যারিয়ারটা? বললাম, আরে বারান্দা থেকে আনোনি বোধ হয়, দাঁড়াও তো দেখি। আলোটা নিয়ে বারান্দায় এলাম। সেখানেও নেই ক্যারিয়ারটা। লোকটা মোটগুলো ভেতরে নিয়ে আসবার সময় লুকিয়ে ফেলেনি তো? কিন্তু তা প্রায় অসম্ভব। আমি যতদূর বুঝলাম, ও বাইরে থেকে যেটুকু সময়ের মধ্যে জিনিস তিনটে এনেছে তাতে একটা জিনিসই আনা চলে না, এর মধ্যে আর লুকোবার সময় কোথায় পাবে? তবু কেমন একটা জিদ ধরে গেল। সেই কালি পরা আলো নিয়ে সমস্ত বারান্দাটা এমুড়ো ওমুড়ো একবার দেখে নিলাম। না পাওয়াতে আরো রোখ চেপে গেল। নিশ্চয়ই কোথাও রেখেছে। বারান্দা থেকে নেমে বাড়িটার পেছনে গেলাম। একহালা বাংলো, মাঝখানে একটি বড় ঘর, দুদিকে দুটো ছোট ছোট ঘর। সামনের দিকে বারান্দা আছে, আর পেছনের দিকে তাও নেই। বাড়িটার পরেই এবার পরিষ্কার জমি, কোথায় আর লুকোবে? অথচ টিফিন ক্যারিয়ার আমি এনেছি। বাসে একবার পড়ে গিয়ে বাটিগুলি আলগা হয়ে গিয়েছিল, গুছিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তবে চিন্তার মধ্যেই হঠাৎ দূরে নজর পড়ায় মনে হলো খানিকটা দূরে কম্পাউন্ডের শেষে একটা ঘরের মতো আছে। চোর যেন ধরে ফেলেছি এই রকম উৎসাহ নিয়ে এগোলাম। একটা ছোট্ট ঘরেই শেকল দেওয়া। ঢুকে ভেতরে গিয়ে দেখি একটা কেরোসিন তেলের আধ ভরা টিন, দুটো গোটা আলো, দুটো গোটা বালতি, কিন্তু টিফিন ক্যারিয়ার নেই। রাগ কি জিদ কি নিরাশা কি ঘরে ফিরে আবার সেই লোকটাকে দেখতে পাওয়ার ভয়, ঠিক বলতে পারি না। তবে এটা বেশ মনে আছে, নিশীতে পাওয়ার মতো আমি ক্রমাগতই সেই মিটমিটে লণ্ঠনটা হাতে করে বাড়িটার চারদিকে চক্কর দিয়েই চলেছি। 2 বার, 4 বার, 5 বার, তারপর আর হিসাব নেই। ঘুরেই চলেছি, মানে শুধু একটি মাত্র প্রশ্ন, আমার খাবার কোথায় গেল? ক্যারিয়ারের মধ্যে করে আনা আমার খাবার কোথায় গেল? আমার খাবার ভেতরে ভেতরে যেন কার সঙ্গে একটা তুমুল তর্ক বেঁধে গেছে। বারে, খাবার গেলেই হলো নাকি? এত কষ্ট করে সাধ করে নিয়ে এলাম। মাটির দিকে চেয়ে খুব এক মনে খুঁজছিলাম। হঠাৎ একবার চোখ তুলতে প্রায় একরকম আঁতকে উঠলাম। পাহাড়টা যেন ঘাড়ের উপর এসে পড়েছে। প্রায় তারসটা কেটে গেলে বুঝতে পারলাম ব্যাপারটা কি। পাহাড়ের ঠিক মাথায় সবে এক ফালি চাঁদ উঠেছে। তারই আলোয় পাহাড়ের ওপরের রেখাটা স্পষ্ট হয়ে ওঠায় মনে হচ্ছে পাহাড়টা যেন খুব কাছে। কিন্তু অন্যমনস্ক হওয়ায় একটা ফল হলো, নিজে যে কোথায় রয়েছি জ্ঞান হলো। দেখি আলোটা আর কিছু নেই, গাঢ় কালির মধ্যে দিয়ে একটা ক্ষীণ রাঙা টকটকে শিখা কোনো রকমে দেখা যাচ্ছে। হঠাৎ গাটা শিউরে উঠল। হাতে হাত দিয়ে দেখি একেবারে হিম হয়ে গেছে। চাঁদের অস্পষ্ট আলোয় ঘড়িটাতে দেখি প্রায় 1টা। তার মানে অন্তত ঘন্টা 3 ঘুরেছি এই 6টা খানেক বাড়িটার চারিদিকে।
ঘুরে ঘুরে আবার খুঁজেছি। শৈলেন একটু চুপ করিয়া সিগারেটে একটা দীর্ঘ টান দিয়া ধীরে ধীরে ধোঁয়া ছাড়িতে লাগিল। তারাপদ বলিল, বৃষ্টি দেখছি আজ আর থামবে না। সুধেন কহিল, তোমার বাহাদুরি তো দৌড়, জ্ঞানটা হওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লে না? প্রায় সেরকমই হয়। লোকে ভয়ের মধ্যেই অনেক সময় ঠিক থাকে, কিন্তু ভয়ের ঝোঁকটা কেটে গেলে যখন দেখে কি অবস্থার মধ্যে ছিল, তখন অনেক সময় আর টাল রাখতে পারে না, অনেক সময় মারা পর্যন্ত যায়। শৈলেন ধীরে ধীরে যেন আবিষ্টভাবে বলিল, না মানে অজ্ঞান তখনও হইনি, তবে কেন যে হইনি আমার এখনো আশ্চর্য বোধ হয়। ফিরে এসে দেখি লোকটা বারান্দায় যেন একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভয় হলো, কিন্তু তার চেয়ে বেশি হলো রাগ। বললাম, আমি ঘন্টা তিনেক। কি ভেবে কথাটা আর শেষ করলাম না। লোকটা দু হাতে চোখ রোগড়ে ঘর ঘরে অথচ অত্যন্ত চাপা স্বরে বললে, ঘুমিয়ে পড়েছিলাম বাবু, ঘুম কাতুরে মানুষ তো, তা আপনি পেলেন না? বললাম, না, পেলাম না। বাসে এনেছিলেন ঠিক মনে আছে তো? আমার রাগটা আরো বেড়ে গেল। হাতে ধরে একটা ঝাঁকানি দিতে যাব, তক্ষুনি সম্বিত হলো, যদি হাতটা ধরতে গিয়ে শূন্যে মুঠো বাঁধি, কিংবা যদি দেখি শুধু শুধু একটা মরার হাড় মুঠিয়ে ধরেছি। এখন তবুও তো মাঝখানে একটা সন্দেহের ব্যবধান আছে, কিন্তু তখন নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ, মানে নিশ্চয়ই এনেছিলাম। বললে, আচ্ছা, আপনি ভেতরে যান, নিশ্চিত খুব শীত করছে আপনার। আমার ভুল বোধ হয়, কিন্তু মনে হলো যেন ঘরে ঢুকে কপাট দুটো ভেজিয়ে সেই অন্ধকার আলোর শীষটা উস্কে দিয়েছি। এইটুকুর মধ্যেই লোকটা দরজা ঠেলে ঘরে ঢুকলো। টিফিন ক্যারিয়ারটা সামনে রেখে দিয়ে বললে, বাবু, এই নিন আপনার টিফিন বক্স। সেদিন আমি মনের একটা অদ্ভুত অনুভূতির পরিচয় পাই। ভয়ের চরম অবস্থায় আর ভয় থাকে না। মনস্তাত্ত্বিকেরা বলেন এটা বড় ভীষণ অবস্থা, এটা ঠিক এই বর্ডারল্যান্ড। আর সন্দেহ নেই, বেশ বুঝতে পারছি হাতখানেক দূরেই প্রেতাত্মা, তারই সঙ্গে কথা কইছি। বেশ স্পষ্ট দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? অদ্ভুত করে হাসির সঙ্গে উত্তর দিল, কেন, আপনি যেখানে রেখেছিলেন? প্রতি মুহূর্তেই উৎকট ভয়ের একটা যেন ঢেউ সমস্ত শরীর তোলপাড় করে ভেঙে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। ক্রমেই মরিয়া হয়ে রুক্ষ হয়ে উঠেছি। কেমন যেন একটা নেশা চেপে গেছে, যা স্পষ্ট নয় সত্য, তার সম্মুখীন হতে হবে। একটু রূঢ় স্বরেই বললাম, রেখেছিলাম তো মোটর বাসে। সেটা এখন না হয় কিছু, না হয় অন্তত 25-30 মাইল দূরে। সেখান থেকে আনতে হলে। শেষ করতে পারলাম না। নিজের কথাতেই যেন একটা অদ্ভুত ভয়ে শরীরটা ভেতর থেকে শিউরে শিউরে উঠতে লাগলো। 25-30 মাইল দূরে, 25-30 মাইল। তারপর এইটুকু মনে পড়ে যে অদ্ভুত করে একটা হাসি
ক্ষীণ হতে হতে একেবারে কতদূর পর্যন্ত গিয়ে যেন মিলিয়ে গেল। আর অল্প একটু মনে পড়ে বরফের মতো একটা ঠান্ডা কঠিন স্পর্শের অনুভূতি। শৈলেন চুপ করিল। মনে হইল কাহিনীটা বলিতে সে যেন একটু শ্রান্ত হইয়া পড়িয়াছে। ক্রমে তাহার সহজ ভাবটা ফিরিয়া আসিল। এবার বেশ ঘরোয়া কথাবার্তার মতো বলিতে লাগিল। মাঝে অল্প জ্ঞান হয়েছিল কিনা মনে নেই, তবে একটু ভালো করে যখন জ্ঞান হলো তখন সকাল হয়েছে। দেখি আমার চারদিকে বেশ একটা ভিড় জমেছে। আমি একটা বড় ঘরে একটা খাটের উপর শুয়ে আছি। একজন লোক মাথায় আর একজন লোক পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পায়ের কাছের লোকটির উপর চোখ পড়তেই চোখ আর ফেরাতে পারি না। লোকটি সেই একই রকম অদ্ভুত করে হেসে বললে, কিছু ভয় নেই বাবু, রাতে অত ভয় পেয়ে গেলেন কেন? আমি না ধরে ফেললে তো পড়েই যেতেন মুখ থুবড়ে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম অনেকক্ষণ, তারপর হুঁশ হলো। সত্যি তো, না হয় বেয়ারা রকম রোগাই, কিন্তু এ মানুষকে এত ভয় পাবার। তারাপদ ও সুধেন বিস্ময় আর নিরাশায় একরকম চিৎকার করিয়াই উঠিল। কে মানুষ? শৈলেনও ইজি চেয়ারে হেলিয়া পড়িয়া কপট বিস্ময়ে প্রশ্ন করিলে, তবে তোমরা কি ভেবেছ রোগার খাপচারা মানুষ মানুষই নয়? দুজনেই কতকটা অপ্রস্তুত ভাবে ভ্রুকুঞ্চিত করিয়া শৈলেনের দিকে চাহিয়া রহিল। সুধেন বলিল, আবার ঠকালে, সেই অভিজ্ঞতার উপর রং ফলিয়াই গল্প। শৈলেন বলিল, তোমরা যে রস চেয়েছিলে সেটা পেয়েছ তো? ডাক বাংলোর কিপারেই যদি তা পরিবেশন করতে সক্ষম, তো আপত্তি কিসে? তারাপদ বলিল, বেশ গল্পই যদি, তাহলে সমালোচনার ধাক্কা সামলাও। নাও তাহলে বলো এবার, একটা মানুষ সেই 25-26 মাইল দূরে বাসের ভেতর একটা টিফিন কেরিয়ার নিয়ে এলো কি করে? আর সবই না হয় বাদ দিলাম, তোমার মনটা সেদিন তাহলে ওই খুব হাই স্ট্রাং ছিল, সবই তার বিকার। শৈলেন ক্রমেই বেশি আশ্চর্য হইয়া বলিল, আনেনি তো, অত দূর থেকে কোথায় আনবে? তবে শৈলেন উত্তর করিল, সে কথা তো লোকটা নিজেই বলে দিলে। আমি যেখানে রেখে দিয়ে এসেছিলাম সেখান থেকে নিয়ে এসেছে। তুমি 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 কোথায় রেখেছিলে? কেন, মোটর থেকে নামিয়ে রাস্তায়। তারাপদ ও সুধেন শৈলেনের মুখ থেকে দৃষ্টি নামিয়া চুপ করিয়া রহিল। শৈলেনের মতো অবস্থায় না পড়িয়াও যে তাহার মতো ধাঁধায় পড়িয়া গিয়াছে, তাহার জন্য বোধহয় লজ্জিত হইল একটু। শেষ হল আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরী। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন গল্প নিয়ে আসব, তাহলে সবার আগে আপনার কাছে সেটার সরাসরি নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে ঠিক রাত 8:30টায় একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন ধুলোবালি টেলস।